হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে থার্মোডাইনামিক্স অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আজকে আমাদের চতুর্থ লেকচার থার্মোডাইনামিক্স। তো চতুর্থ লেকচারে যেটা থাকবে, এর আগের লেকচারে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে জুলের মতামত বা জুলের মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম আমরা। সেই জুলের মতবাদ আলোচনা করতে যেয়ে দেখা গেছে যে জুলের সূত্রে দুইটা সীমাবদ্ধতা আমরা পেয়েছিলাম। একটা হচ্ছে যে ম্যান্ডেটরি একটা কনস্ট্যান্ট জে, আর একটা ছিল হচ্ছে ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি। এই বিষয় দুইটা আমাদের সেখানে অনুপস্থিত ছিল। আসলে এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্লসিয়াস তার মতামত প্রতিষ্ঠা করেছিলেন এবং বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার জন্য একটা সার্বজনীন স্বীকৃত সাধারণ রূপ প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই সাধারণ প্রতিষ্ঠা করতে যেয়ে সর্বপ্রথম যে বিষয়টা তিনি হিসাবে এনেছিলেন বা সর্বপ্রথম যে বিষয়টা তিনি আলোচনায় এনেছিলেন সেইটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি আমাদের লেকচার 4-এ আমরা দুইটা বিষয় তুলে ধরব। একটা হচ্ছে ক্লসিয়াসের মতবাদ এবং অভ্যন্তরীণ শক্তি। তো প্রথমে যাই আমরা অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কাকে বলে। ইন্টারনাল এনার্জি এটাকে আমরা আইই হিসাবে ব্যবহার করব। ইন্টারনাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি যেমন পিই, কাইনেটিক এনার্জি যেমন কেই, ঠিক তেমনিভাবে ইন্টারনাল এনার্জি হচ্ছে আমাদের আইই। এখন বিভিন্ন প্রকার যে শক্তি আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, এই যে বিভিন্ন প্রকার যে শক্তি আছে, বিভব শক্তি, এই বিভিন্ন প্রকার শক্তির মধ্যে অভ্যন্তরীণ শক্তিও একটা শক্তি। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তিও একটা শক্তি। অন্য শক্তিগুলো যেমন ম্যাক্রোস্কোপিক অর্থাৎ বড় করে বৃহৎ অর্থে সমষ্টিক বা অর্থে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই অভ্যন্তরীণ শক্তিটা আসলে হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো বস্তুর অভ্যন্তরস্থ অণুপরমাণু সমূহের মধ্যে যে শক্তি নিহিত থাকে সেই শক্তিটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলবো। তো চলো যাই, আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তো তোমাদের সাথে আছে আমি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো আমরা এখন দেখি যে কোনো বস্তুর মোট শক্তির পরিমাণ, টোটাল এনার্জি E is equal to কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি। তো ইন্টারনাল এনার্জি কোনো বস্তুর অভ্যন্তরস্থ এমন এক প্রকার শক্তি যে শক্তি আসলে পরিমাপ করা বা ওই শক্তির পরম মান জানা খুব দুরূহ ব্যাপার। অভ্যন্তরীণ শক্তির পরম মান জানা যায় না, পরম মান নির্ণয় করা যায় না। তাহলে কি করা যায়? ওই অভ্যন্তরীণ শক্তি যখন কাজে পরিণত হয়, ওই অভ্যন্তরীণ শক্তি যখন অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেই পরিমাণটা আমরা জানতে পারি। সেই পরিমাণটা সেইভাবে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির হিসাব করা হয়। তো এই যে টোটাল এনার্জি যেটা আমরা পাচ্ছি, এর কাইনেটিক এনার্জি আমরা জানি, মোশন, এটা মোশন অফ বডি অর্থাৎ বস্তুর গতি থেকে হচ্ছে কাইনেটিক এনার্জির সৃষ্টি হয়। পোটেনশিয়াল এনার্জিটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? পোটেনশিয়াল এনার্জির বিভিন্ন রূপ আছে, যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি আছে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এই সমস্তগুলো হচ্ছে আমাদের বিভব শক্তির রূপান্তর। ইন্টারনাল এনার্জিটা কি? এইটা হচ্ছে মলিকুলার
লেভেল এনার্জি, মলিকুলার লেভেল এনার্জি। তাহলে এইগুলো আমরা জানি, এই দুইটা শক্তি সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা আছে। এগুলোকে নিয়ে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসও করেছি এবং এদের সংজ্ঞা, এদের ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা জানি। তো আজকে আমাদের কাছে নতুন একটা শক্তির রূপ আবির্ভূত হলো, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। তো এই অভ্যন্তরীণ শক্তিটা আসলে কি? এই শক্তিটাকে বিজ্ঞানীরা বলছে এটা একটা মাইক্রোস্কোপিক এনার্জি লেভেল বা মাইক্রোস্কোপিক লেভেল এনার্জি। মাইক্রোস্কোপিক কেন? কারণ এই শক্তিটা অন্তর্নিহিত থাকে কোথায়? পদার্থের কণিকা সমূহ যেখানে থাকে। তো পদার্থের কণিকা সমূহ তো আমাদের ম্যাক্রোস্কোপিক না, এটা হচ্ছে ক্ষুদ্র লেভেলের এনার্জি। সেই ক্ষুদ্র লেভেলের এনার্জিগুলো বা ক্ষুদ্র লেভেলের কণাগুলো যে শক্তি বহন করে বা যে শক্তি ধারণ করে, সেই শক্তিটা ওই পদার্থের অভ্যন্তরীণ শক্তির যোগান দেয়, অভ্যন্তরীণ শক্তির যোগান দেয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত কণাগুলো বৃত্তাকার পথে ঘুরে, এই সমস্ত কণাগুলোর গতি আছে, এই সমস্ত কণাগুলোর ব্যাসার্ধ আছে। তাহলে এখানে তাদের কি আছে? কাইনেটিক এনার্জি আছে, এখানে তাদের পোটেনশিয়াল এনার্জি আছে, এখানে তাদের ভাইব্রেটিং এনার্জি আছে, ভাইব্রেটিং এনার্জি। এই সমস্তগুলো মিলে হচ্ছে তার ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। তাহলে এখন আমরা যদি দেখি যে কোনো একটা বস্তুর যদি রেস্ট থাকে, যে অ্যাট রেস্ট, কোনো একটা বস্তু অ্যাট রেস্ট, তাহলে কে ইজ ইকুয়াল টু 0। যদি তার উপরে কোনো ফিল্ড প্রয়োগ করা না হয়, কোনো ক্ষেত্র প্রয়োগ করা না হয়, কি ক্ষেত্র? যেমন একটা মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্র যদি তার প্রয়োগ করা না হয়, তাহলে পিই ইজ ইকুয়াল টু 0, পি ইজ ইকুয়াল টু 0। তখন ওই বস্তুতে কি কোনো শক্তি থাকে না? যখন একটা বস্তুর কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি 0 হয়, তখন ওই বস্তুর কি আর কোনো শক্তি থাকে না? থাকে। সেই শক্তিটা হচ্ছে আমাদের, অর্থাৎ টোটাল এনার্জি তখন হয়ে যাচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। টোটাল এনার্জি তখন হয়ে যাচ্ছে ইন্টারনাল এনার্জি। এটাই হচ্ছে তাহলে টোটাল এনার্জি। তাহলে বস্তুর টোটাল এনার্জি কখন ইন্টারনাল এনার্জির সমান হবে? যখন ওই বডিটা প্রথমত অ্যাট রেস্ট, অর্থাৎ স্থিতিতে থাকবে। তাহলে স্থিতিতে থাকা কোনো বস্তু যদি কোনো এক্সটার্নাল ফিল্ড তার উপরে প্রয়োগ করা না হয়, দ্যাট মিন্স গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এই সমস্ত ফিল্ড বা ক্ষেত্র যদি আমরা ওই বস্তুতে প্রয়োগ না করি, তাহলে ওই বস্তুর মধ্যে যে শক্তিটা থাকবে সেই পুরো শক্তিটাই হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। ওই শক্তিটার পুরোটাই হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জির ইকুয়েশন যদি এটা হয়, তাহলে তার সংজ্ঞা কি হবে? বলছে প্রত্যেকটা বস্তুর মধ্যে তার সহজাত কিছু শক্তি নিহিত থাকে। প্রত্যেকটা বস্তুর মধ্যে সহজাত কিছু শক্তি, ইনহ্যারেন্ট কিছু এনার্জি তার মধ্যে নিহিত থাকে। সেই ইনহ্যারেন্ট এনার্জিগুলো কি করে? আমরা পরিমাপ করতে পারি না সেই শক্তিগুলোর পরম মান জানতে পারি না, কিন্তু কি পারি আমরা? সেই শক্তি দ্বারা কাজ সম্পাদন করাতে পারি। যে ইন্টারনাল এনার্জিটা থাকে, সেই ইন্টারনাল এনার্জি, এখনও আমরা ইন্টারনাল এনার্জি বলছি না, যে ওই বস্তুর মধ্যে অন্তর্নিহিত যে সহজাত এনার্জি, সেই এনার্জিটাকে আমরা পরিমাপ করতে পারি না, তার পরম মান জানতে পারি না। তাহলে কি করতে পারি? সেইটা দ্বারা আমরা কাজ সম্পাদন করতে পারি, সেই শক্তিটাকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি আমরা। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু এবং মৌলিক কণাসমূহের, বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু বা মৌলিক কণাসমূহের এই রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে এই যে শক্তির সৃষ্টি হয়, সেই শক্তিটাকে বলা হবে তার অভ্যন্তরীণ শক্তি। তাহলে কোনো বস্তু যখন
কোনো তার অভ্যন্তরস্থ কণাগুলো থাকে, সেই কণাগুলো কী অবস্থায় থাকে? সেই কণাগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চতুর্দিকে ঘুরছে। তাহলে এর কি ভাইব্রেটিং এনার্জি আছে, এর আবর্তন গতি আছে। তাহলে এর রৈখিক গতিটা কি? একটা স্পর্শক অঙ্কন করে যদি আমরা এইটা দেখি, তাহলে এর রৈখিক গতি পেতে পারি আমরা। ভি ইজ ইকাল টু আর ওমেগা, ওমেগা সমান 2π/t, এই সমস্তগুলোতে এফ ইজ ইকাল টু এম আর ওমেগা স্কোয়ার বা mv²/r, এই রূপে আমরা হচ্ছে বিভিন্ন শক্তি পেতে পারি। কি ধরনের শক্তি এগুলো? বলছে রৈখিক গতি পেতে পারি, স্পন্দন গতি পেতে পারি আমরা, আবর্তন গতি পেতে পারি আমরা, এবং এইগুলো মিলে এদের পারস্পরিক কী হয়? বলের সৃষ্টি করে। এবং এই পারস্পরিক এই যে কাজ, এই বল, এই শক্তি, এদের কারণেই এই বস্তুর মধ্যে যে শক্তি উদ্ভূত হয়, বস্তুর মধ্যে যে শক্তি সৃষ্টি হয়, সেই শক্তিটাকে বলবো আমরা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। প্রথম কথা মনে রাখতে হবে আমাদের, ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা মাইক্রোস্কোপিক কনসেপ্ট, মাইক্রোস্কোপিক কনসেপ্ট। এই কনসেপ্টটা কোথায় থেকে এসছে? এই এনার্জিটা কোন লেভেলের এনার্জি? এটা মলিকুলার লেভেলের এনার্জি। এটা হচ্ছে মলিকুলার লেভেল এনার্জি। এই মলিকুলার লেভেল এনার্জির মধ্যে কি থাকে? কাইনেটিক এনার্জি থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, ভাইব্রেটিং এনার্জি থাকতে পারে। সেই শক্তিগুলো মিলে একসঙ্গে কি করেছে? তার অভ্যন্তরীণ শক্তি সৃষ্টি করেছে। আফটার অল, অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আমাদের বেসিক কনসেপশন যেটা, সেটা হচ্ছে একটা ইনহারেন্ট এনার্জি, অর্থাৎ সহজাত শক্তি। আমরা কোনো বস্তুর ইন্টারনাল এনার্জি সহজাত প্রকৃতিগতভাবে যেটা সৃষ্টি হয়ে আছে, সেইটার উপরে বাড়ানো কমানো করতে পারি না। তবে কোনো বস্তুর শক্তি শোষিত হলে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কোনো বস্তু শক্তি ছেড়ে দিলে তার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, কিন্তু আমরা সৃষ্টি করতে পারি না। ঠিক আছে? এই অভ্যন্তরীণ শক্তি তাহলে কি, কিসের উপর নির্ভর করে এই অভ্যন্তরীণ শক্তি? কি কারণে কোনো বস্তুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পেতে পারে? এই মাইক্রোস্কোপিক লেভেলের এনার্জি নিয়ন্ত্রিত হয় ম্যাক্রোস্কোপিক প্যারামিটার দ্বারা। মাইক্রোস্কোপিক এনার্জি নিয়ন্ত্রিত হয় ম্যাক্রোস্কোপিক প্যারামিটার দ্বারা, অর্থাৎ পি, ভি, টি, এই সমস্ত প্যারামিটারগুলো হচ্ছে অভ্যন্তরীণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি আসলে কি? পি, ভি, টি, এই যে ম্যাক্রোস্কোপিক যে প্যারামিটার, সেই প্যারামিটারগুলোর দ্বারা এই শক্তির মান নিয়ন্ত্রিত হয়, এই শক্তির মান নিয়ন্ত্রিত হয়। এছাড়া আপেক্ষিক তাপ, কোনো বস্তুর আপেক্ষিক তাপ, রিলেটিভ হিট যেটাকে বলা হয়, আপেক্ষিক তাপ প্রসারণ সহগ, এদের দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। আপেক্ষিক তাপ ও প্রসারণ সহগ যেগুলো আছে, এরাও হচ্ছে অভ্যন্তরীণ শক্তিকে নিয়ন্ত্রিত করে, অভ্যন্তরীণ শক্তিকে নিয়ন্ত্রিত করে। এই অভ্যন্তরীণ শক্তির কনসেপশনকে কাজে লাগিয়ে বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার সাধারণ রূপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি দেখেছিলেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইজ পারফেক্টলি কনজারভেশন ল অফ এনার্জি। জুলের সূত্রে আমরা একটা ত্রুটি লক্ষ্য করে আসলাম, কি? যে জুলের সূত্রে যে বলছে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভব, এইটা আসলে বাস্তবে হয় না। সম্পূর্ণরূপে তাপে কাজে রূপান্তরিত করা সম্ভব হয় না, একটা অপচয় হয়, একটা শোষণ ঘটে কোনো বস্তু কর্তৃক। তাহলে সেই শোষণ হওয়া বা অপচয় হওয়া, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে জুলের মতবাদে ছিল না। তাহলে সেইগুলোকে কাজে লাগিয়ে জুলের সূত্রকে খুব সাধারণ রূপে, জেনারেল কনসেপশন থেকে আমাদের বিজ্ঞানী ক্লসিয়াস আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন। তার উপস্থাপিত সূত্রটা কি? ক্লসিয়াসের মতবাদ কি আমাদের? বলছে এইটা একটা কাজ সম্পাদনকারী সিস্টেম,
এই সিস্টেমে আমরা কিউ পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলাম। এই সিস্টেমে কিউ পরিমাণ এই তাপশক্তি আমরা প্রয়োগ করলাম এবং আউটপুটে দেখা গেল যে এই ডাব্লিউ পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে, কিন্তু হিসাব করে দেখা গেল যে এই কিউ আর ডাব্লিউ সমান নাই, কিউ ইজ নট ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে গেল কোথায়? এই যে গেল কোথায়, এইটা দেখতে যে বিজ্ঞানী ক্লোসিয়াস দেখেছেন যে সিস্টেমের মধ্যে কাজ সম্পাদিত হলো এই সিস্টেম ইউ পরিমাণ শক্তি শোষণ করেছে। কেন শোষণ করেছে? অর্থাৎ কোনো বস্তু যদি কাজ সম্পাদন করে সেই বস্তু তার অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় ব্যতি রেখে কখনো কাজ সম্পাদন করতে পারবে না। যে কোনো বস্তু যদি কাজ সম্পাদন করতে চায় তাহলে তার অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করা লাগবে। অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় ব্যতি রেখে কোনো বস্তু কর্তৃক কাজ পাওয়া সম্ভব নাই। আমরা যদি কাউকে দিয়ে কোনো কাজ পেতে চাই তাহলে কি করতে হবে? তার উপযুক্ত মূল্য দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, সম্মানী দিতে হবে, তাহলে তার দ্বারা আমরা কাজ পাবো। তাহলে ওই সম্মানীটা, ওই পারিশ্রমিকটা কি করে? তার কাজ করার স্পৃহা, কাজ করার গতিটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই কাজ করার গতি প্রাপ্তির জন্য, কাজ করার শক্তি প্রাপ্তির জন্য, কাজ করার স্পৃহা প্রাপ্তির জন্য আমরা কি করি? পারিশ্রমিক দিই। ওই পারিশ্রমিকটাই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই সিস্টেম কি করবে? এই সিস্টেমে আমরা ডাব্লিউ পরিমাণ শক্তি প্রয়োগ করেছি, সে ইউ পরিমাণ শক্তি শোষণ করে তার কাজ করার সামর্থ্য অর্জন করেছে। সেই সামর্থ্য অর্জন করার পর বাকি যে শক্তিটা আছে সেইটা দ্বারা সে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করেছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই কিউ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। পজিটিভলি যদি আমরা বলি তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ। এইটা এখন কথা হচ্ছে এইভাবে তো আসলে পাওয়া যায় না, সরাসরি পরিমাপ তো নির্ণয় করা যায় না, পরিবর্তনটা নির্ণয় করা যায়। সেই পরিবর্তন নির্ণয় করার জন্য আমরা পরিবর্তনের জন্য কি পাই? পরিবর্তনের ক্ষেত্রে এই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখন এই ডেল কিউটা কি? প্রযুক্ত তাপশক্তি। এটা কি? কৃত কাজ। এটা কি? ইন্টারনাল এনার্জি। তাহলে কোনো বস্তুতে শক্তি সরবরাহ করলে, ক্লসিয়াসের বিবৃতিটা ছিল এরকম, কোনো বস্তুতে যদি শক্তি সরবরাহ করা যায় ওই বস্তু কর্তৃক কিছু পরিমাণ শক্তি শোষিত হয় এবং বাকি শক্তিটা কাজে পরিণত হয়, এবং অভ্যন্তরীণ শক্তি এবং কৃত কাজের সমষ্টি হচ্ছে আমাদের প্রদত্ত শক্তির সমান। এইটা হচ্ছে আমাদের ক্লসিয়াসের মতামত, ক্লসিয়াসের মতবাদ। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? জাস্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি, এই যে ডেল কিউ এটাকে আমরা লিখতে পারি ডি কিউ হিসাবে, এই ডেল ইউ এটাকে আমরা লিখতে পারি ডি ইউ হিসাবে, ডেল ডাব্লিউ এটাকে আমরা লিখতে পারি ডি ডাব্লিউ হিসাবে। তখন ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এইটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এবং এইটা কনজারভেশন ল অফ এনার্জির একটা প্রমাণও দেখা যায়, কারণ এখানে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করা হয় সেই প্রযুক্ত তাপশক্তির কিছু অংশ বস্তু কর্তৃক শোষিত হয়, বাকিটা কাজে পরিণত হয়, এবং শোষিত শক্তি এবং কৃত কাজের সমষ্টি হচ্ছে আমাদের প্রদত্ত শক্তির সমান। অতএব শক্তির নষ্ট বা বিনাশ হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না। অতএব যা প্রয়োগ করা হচ্ছে সেটাই এখানে যোগফল হিসেবে পাওয়া যাচ্ছে। অতএব এটা হলো শক্তির নিত্যতার সূত্রের একটা প্রমাণ, নিত্যতার সূত্রের একটা প্রমাণ। তাহলে এখান থেকে
দেখা যায় কোনো বস্তু কোনো সিস্টেমে যদি এমন হয়, কোনো সিস্টেমে যদি আমরা তাপশক্তি সরবরাহ করি, অর্থাৎ কিউ যদি প্রয়োগ করি, তাহলে পজিটিভ কাজ পাবো আমরা। আর যদি এমন হয় কোনো বস্তু, অর্থাৎ সেই ক্ষেত্রে বস্তুর তাপশক্তি কী হবে, বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু কোনো বস্তুতে যদি আমরা কিউ প্রয়োগ না করি, তারপরেও যদি সেখান থেকে কাজ পাই, তাহলে কিসের দ্বারা পাচ্ছি আমরা সেই কাজটা? এই ইউ দ্বারা পাচ্ছি। তাহলে বস্তু নিজস্ব শক্তি খরচ করে সে হচ্ছে কাজে পরিণত করাচ্ছে। এক্ষেত্রে কী হবে, বস্তুর তাপশক্তি বা তাপমাত্রা কমে যাবে। আমরা এখান থেকে ইন্টারনাল এনার্জিও পেতে পারি, ডি ইউ ইজ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। এই হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি, এই হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো এটা অভ্যন্তরীণ শক্তি এবং ক্লসিয়াসের মতবাদ নিয়ে আমাদের এই লেকচারটা ছিল। এখানে জুলের সূত্রের যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলোকে আমরা ওভারকাম করে সাধারণ রূপে জুলের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এবং সেই সূত্রটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডিকিউ হলো আমাদের প্রযুক্ত তাপশক্তি, ডিইউ হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি, আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের কৃত কাজ। এই সূত্র শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। তো এর পরবর্তীতে আবার দেখা হবে পঞ্চম লেকচারে, যে কিভাবে কাজ, বিভিন্ন সিস্টেমে কিভাবে কাজ সম্পাদিত হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরের লেকচারে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।